আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনা অভিযানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ি থেকে ৪০০ কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল সেনাবাহিনী। প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষীদের হাতে আটক হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তরিন আফরোজ। তরিন আফরোজের ফাঁসি কার্যকর করা হয়েছে। তরিন আফরোজকে প্রশাসনের নির্দেশে রাজশাহী কারাগারে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। সাথে ছিল জল্লাদ দলের ৮ জন, তাদের মধ্যে একজনেই ফাঁসি কার্যকর করেন। সর্বশেষ জানিয়ে দিব, দল রক্ষাতে কার হাতে আওয়ামী লীগের দায়িত্ব তুলে দিচ্ছেন শেখ হাসিনা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গত রাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় ৪০০ কোটি টাকার নগদ অর্থ। পুরো জাতি এখন হতভাগ, বিস্মিত আর ক্ষুব্ধ। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্কফোর্স রাত ১২টার পিছু পর রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে। চারপাশে মোতায়েন করা হয় সাজোয়াজান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো টিম। এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাসবিরোধী কোনো অভিযান চলছে, কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির নিজস্ব বাড়ি। অভিযানে অংশ নেওয়া সেনাকর্মীরা জানিয়েছেন, বাড়ির বেসমেন্টে তৈরি বিশেষ ভল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়ালেও। একটানা কয়েক ঘণ্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় ৪০০ কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাড়িতেই ছিলেন। সেনা সদস্যরা যখন ভল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন, তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন। পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন, কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসেব তাকেই দিতে হবে। তার স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সকালে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। হাজারো মানুষ লিখছেন, রাষ্ট্রপতির মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অনেকে খুব প্রকাশ করে বলছেন, ৪০০ কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল, স্কুল ও ব্রিজ বানানো যেত। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। রাষ্ট্রপতির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ইতোমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে। বিএনপি মহাসচিব বলেছেন, রাষ্ট্রপতির আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছেন, তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না। এনসিপির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপাতত গৃহবন্দী আছেন, তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন। সেনা সূত্র বলছে, উদ্ধার হওয়া অর্থের উৎস ও কোথায় পাঠানো হচ্ছিল তারও খোঁজ চলছে। সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর, দ্রুত বিচার চাই। তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না, এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। রাষ্ট্রপতির বাড়ি থেকে ৪০০ কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতির দুষ্টচক্রে নিমজ্জিত হচ্ছে। তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখিয়েছে। যত বড় ক্ষমতাবানই হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতির শেকড় যত গভীরই হোক, সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে। এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে? ২০১৩ সালের ৫ এপ্রিল রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর এলাকায় হেফাজতে কর্মী ও পথচারীদের ওপর গণহত্যা চালানো হয়। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ সহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
শাপলা চত্বর গণহত্যায় তুরিন আফরোজকে কেন আসামি করা হয়েছিল সেটা জানতে 2013-র আগে ও পরে তুরিন আফরোজকে জানতে হবে। আওয়ামী লীগ অপশক্তির অংশ হিসেবে তুরিন আফরোজের ভূমিকা অনুসন্ধান করলেই সকল প্রশ্নের উত্তর মিলবে। 1000 মাদ্রাসা ও 116 জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা করা তুরিন আফরোজ কট্টর ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগ দল ঘেঁষা আইনজীবী। 2013 সালে ফেব্রুয়ারিতে তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিবিদ আলী আহসান মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করা তাকে নিয়োগ করা হয় বলে ধারণা করা হয়। এছাড়াও তুরিন আফরোজ ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণকমিশনের সচিব সদস্য ছিলেন। ইসলাম বিদ্বেষী এই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের কাছে 116 জন ইসলামী নেতার বিরুদ্ধে ধর্ম ব্যবসা, জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশে তালিকা জমা দিয়েছিল। সে সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ষড়যন্ত্রমূলক এই তালিকা প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছিল। ব্যারিস্টার তুরিন আফরোজ নিজেও ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্র চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে জামাত ইসলামের নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন করে একদল ইসলাম বিদ্বেষী ব্লগার গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান এই সরকার। গণজাগরণ মঞ্চ থেকে সেই সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তোলা হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার নয়, ফাঁসি চেয়েছিল শাহবাগরা। সেই আন্দোলনে আহ্বায়ক ইমরান এই সরকারের সাথে সখ্যতা ছিল তুরিন আফরোজের। কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে রাষ্ট্রের আইনকে বিভিন্নভাবে প্রভাবিত করে জামাত ইসলামের 13 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেই সময় শেখ হাসিনার দোসর হয়ে আদালতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই আইনজীবী। বিদেশি গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার সাংবাদিক সেই সময় তুরিন আফরোজকে প্রশ্ন করেছিলেন, আন্তর্জাতিক আদালতে আইনি মৃত্যুদণ্ড দেওয়া যায় না, সেক্ষেত্রে যুদ্ধাপরাধীর দায় মৃত্যুদণ্ড আইনের সাথে সংঘর্ষিত অবস্থানে রয়েছে কিনা। সেই সময় তুরিন আফরোজ প্রশ্ন এড়িয়ে যান। 2018 সালের মে মাসে শৃঙ্খলা ভঙ্গের কিছু অভিযোগ ওঠে এই আইনজীবীর বিরুদ্ধে। তবে সেই সময় শাহরিয়া কবির দাবি করেছিলেন তুরিন আফরোজ নির্দোষ। আওয়ামী লীগ ক্ষমতা অপব্যবহার করে সেই সময় সবকিছু ঝাপা দাম ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে ধারণা করা হয় ওই সময় রাজধানীর একটি রেস্তোরাঁয় যুদ্ধাপরাধীর সঙ্গে দেখা করে 25 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তুরিন আফরোজ। একদিকে ঘুষ বাণিজ্য করে আসল যুদ্ধাপরাধীদের সুবিধা দিচ্ছিলেন, অন্যদিকে বানোয়াট অভিযোগে জামাত ইসলাম নেতাদের ফাঁসি কার্যকর করতে কাজ করছিলেন তুরিন আফরোজ। এই কর্মযজ্ঞে তুরিনের সাথে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকও জড়িত বলে জানা যায়। আওয়ামী লীগের দোসর পরিচিত তুরিন আফরোজ নিয়মিত শাহরিয়া কবির, ইমরান এই সরকার ও আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে নিজের বাসায় মদ, জুয়া, যৌনতায় মেতে থাকতেন বলে অভিযোগ আছে। তার অনৈতিক কাজে বাধা দিলে তার মাকে পুলিশ, র্যাব, ডিজিএফআই এর ভয় দেখাতেন তুরিন আফরোজ। একসময় তার মাকে বাসা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন আফরোজের মা শামসুন নাহার বেগম। তুরিনের মা ও ভাই সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করার পর আরও বেপরোয়া হয়ে উঠেন তিনি। এক সময় তিনি পরিবার ও ভবনের অন্যান্য ভাড়াটিয়াদের উচ্ছেদ করে নারী ও মদের আসর বসাতেন নিজ বাড়িতে। মা ও ভাইকে উচ্ছেদের পর হয়রানি করতে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন তুরিন আফরোজ। পরিবারের পক্ষ থেকে বারবার সংবাদ সম্মেলন করে হয়রানির প্রতিবাদ করলেও আইনি কোনো প্রতিকার পায়নি আফরোজের মা শামসুন নাহার বেগম। তুরিন উচ্চশিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায়। ব্যক্তি জীবনে ছিলেন উচ্ছৃঙ্খল। নিজের মধ্যে ন্যূনতম মানবতাবোধ না থাকলেও তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন। তুরিনের বেপরোয়া স্বভাবের কারণে শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এটি ছিল তার ক্ষমতা, সাহসের উৎসব। ট্রাইব্যুনালে জামাতের নেতা গোলাম আজম, মতিউর রহমান মেজামি, আলী আহসান মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান ও বিএমপি নেতা সালাহুদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। কেতাদুরস্থ তুরিন আফরোজ ছিলেন দারুণ রকম অর্থলোভী। অর্থ সম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তিনি করতে পারেন না। এ কারণে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপন ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির। এ কারণে অবশ্য তুরিন আফরোজ ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। 2023 সালে অবশেষে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট, মামলা বাতিল করেন আদালত। এর আগে তুরিন অবৈধ প্রভাব খাটিয়ে 2021 সালের 31 অক্টোবর শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত গঠন করান। এর আগে 2019 সালের 14 জুন উত্তরারস্থ পৈতৃক বাসভবনে জোরপূর্বক প্রবেশ চেষ্টা ও নিজের প্রাণনাশের সহ অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রথমে জিডি ও পরে মামলা করেন তুরিন আফরোজ। মেয়ের করা মামলায় জামিন নিতে হয় মা শামসুন নাহার তাসলিমের। 2017 সালের 2 মার্চ নিজ মা ও ভাইকে উত্তরারস্থ পৈতৃক বাড়ি থেকে বের করে দেন। অসহায় শামসুন নাহার তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান, কিন্তু সাইকোপ্যাথ হাসিনা তাদের পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফরোজের। হাসিনার প্রশ্রয়ে 2018 সালে এমপি পদে